নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক ছোট গল্প অদৃশ্যের মন্ত্রণা। শুনতে থাকুন অদৃশ্যের মন্ত্রণা। অবশেষে পবন সিদ্ধান্তটা নিয়েই ফেলল, এ জীবন সে আর রাখবে না। বিকেল ফুরিয়ে যখন মাছ ধরার জালের মতো সন্ধে নামে চারপাশে, পথঘাটের মানুষ ক্ষণিকের জন্যে অন্যমনস্ক হয়ে যায়, তখনই চুপিসারে সরকার বাজার পেছনে ফেলে পবন উঠে এলো রেল লাইনের ধারে। এখানে ঝোপ জঙ্গল, পরপারে ঝাঁপ দেওয়ার জন্য উদয়পুরের দুঃখী মানুষরা এই আড়ালটাকেই ব্যবহার করে। বিকেলের ডাউন লোকালটা রোজ আধ ঘন্টার মতো লেট হয়, আজও তার অন্যথা হয়নি। দূরে রেল লাইনের বাঁকে ব্যাটারি ফুরিয়ে যাওয়া টর্চের মতো আলো দেখা দিয়েছে। এগিয়ে আসছে হেডলাইট। জ্ঞান হওয়ার পর থেকে পবন আজ পর্যন্ত কোনো কাজই ঠিকভাবে করে উঠতে পারেনি। লেখাপড়া, খেলাধুলো, ব্যবসা কোনোটাই নয়। আজকের কাজটায় কিছুতেই ভুল করা চলবে না। রেস্তেউড়ের স্টার্টিং এর মতো ভঙ্গি করে রেলের পাথরের উপর বসতে গেল পবন। প্যান্টের পকেটে কি যেন রয়ে গিয়েছে, কোনো পিছু টান। পকেট থেকে বেরোলো দুটো কয়েন, 2 টাকার আর একটা 1 টাকার। পবনের কাছে এর আর কোনো মূল্য নেই। ছুড়ে দিল বাজারের দিকে। কাল সকালে যে পাবে খুশি হবে। এই ধরনের আনন্দের ঘটনা পবনের জীবনে কখনো ঘটেনি। হঠাৎ প্রাপ্তি হয়নি কিছুই। স্কুলে ক্লাস 6 এর গণ্ডি টপকাতে পারল না। বাবা মারা গিয়েছিল তার আগেই। বাজারে সবজি নিয়ে বাবার জায়গায় মা বসতেন। পবন মাকে সাহায্য করত। দুপুরের পর ছুটি। বাড়িতে খেয়ে দিয়ে ঘাটে মাঠে ঘুরে সময় কাটাতো। প্লেয়ার নিতান্ত কম পড়লে খেলায় ডাকা হতো তাকে। এইভাবেই কবে যেন বড় হয়ে গেল। মায়ের বয়স হচ্ছে, ঘর বার একসঙ্গে সামলাতে পারছিলেন না। ঘরের কাজে একজন সাহায্যকারী চাই। বিয়ে দিলেন ছেলের। পবন প্রবল আপত্তি জানিয়েছিল। কেন বিয়ে দিচ্ছ মা? কোনো রোজগার পাতি নেই আমার, এখনো আমরা ভাড়া বাড়িতেই থাকি। তোকে ভাবতে হবে না, দায়িত্ব আমার বলেই মা লাগিয়ে দিলেন বিয়ে। ওই গরিব ঘরে যেমন হয় আর কি। তোবড়ানো টিনের চালে জ্বলল টুনি লাইট। 2.5 বছরের মাথায় সব দায়িত্ব ছেড়ে মা চলে গেলেন 2 দিনের জ্বরে। পবনের ছেলে তখন হামা টানছে। কাছা গায়ে মুখ ভার করে পবন বাজারে মায়ের জায়গায় গিয়ে বসলো। শ্রাদ্ধ শান্তি করলো যথা নিয়মে। কিছুদিনের মধ্যেই পবন বুঝতে পারলো ব্যবসায় তার ক্ষতি হচ্ছে। যার কাছ থেকে সবজি কিনছে সে ঠকাচ্ছে। পোকা লাগা সবজি, ওজনে কম। যারা কিনছে ফেলছে ধার বাকি। মাস 6 যেতে না যেতেই পবনের পুঁজি ফুরিয়ে এলো। মহাজনের কাছে প্রচুর দেনা। ঘর ভাড়া দিতে পারছে না সময় মতো। গুটি কয়েক সবজি নিয়ে বাজারে বসে আর ভাবে
এরপর কি করে চলবে? শাক বেচে লক্ষ্মী মাসি, সে মায়ের বন্ধু, পবনের অবস্থা দেখে বলল, তুই একটা কাজ কর, আমি যতটা শাক নিয়ে বসি অর্ধেক তুই নিয়ে গিয়ে বেচ, লাভের অংশ দেখে বাকি টাকা ফেরত দিবি, ধারটার আর কাউকে দিস না যেন। সতর্ক একটু হলো বটে পবন, খদ্দের হাসি মুখে কথা বললে গলে গিয়ে ওজনে বেশি জিনিস দিয়ে দিত। দামাদামিতে হেরে গিয়ে লোকসান দিয়ে ফেলতো জিনিস। তবু শুধু শাক বেচে কি আর কত টাকা ধার শোধ আর সংসার চালানো সম্ভব? ঘরে হাঁড়ি চড়তো না একবেলা। বউ রেগে মেগে ছেলেকে নিয়ে চলে গেল বাপের বাড়ি। সেখানে দুবেলা দুমুঠো ভাত তো পাবে। এই ঘটনায় পবনের মনটা একেবারে ভেঙে গেল। বাজারে বসতে ইচ্ছে করতো না, টিকতে পারতো না ঘরেও। ছেলেটার কথা মনে পড়তো সারাক্ষণ। শিশু, গরিব বড়লোক বোঝে না। সে তার বাবাকে চিনত খুব, দেখলে ঝাঁপিয়ে আসতে চাইতো কোলে, বেড়াতে যাবে। থাকতে না পেরে খবরের দিন ছেলে বউকে আনতে গেল। সেখানে গিয়ে বলবে, ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করে দেখি, মহাজনের কাছ থেকে না হয় আরো কিছু ধার নেব। বউ সীমা সে বাড়ির চৌকাঠি ডিঙোতে দিল না, বলল, গরিব গুরবো জামাইও এক বাক্স মিষ্টি অন্তত নিয়ে আসে, তুমি তো দাড়িটাই কেটে আসনি। দড়াম করে সদর দরজা বন্ধ করে দিয়েছিল সীমা। পবনের মনে হয়েছিল দুনিয়ার সব দরজাই তার জন্য বন্ধ হয়ে গেল। ভীষণ একা লাগে নিজেকে। ঘটনাটা বেশি দিনের পুরনো নয়, 2 সপ্তাহ কাটেনি। এই কটা দিন পবনের মনে একটা কথাই ঘুরে ঘুরে এসেছে, এই জীবন রেখে আর লাভ কি? সিদ্ধান্তটা পাকাপোক্তভাবে মাথায় বসে যেতে সন্ধ্যের মুখে উঠে এলো রেল লাইনের ধারে। ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। পবন ঘাড় হেলিয়ে গাড়িটা কতটা দূরে আছে দেখতে গেল। এমন সময় কোনো এক পুরুষ কণ্ঠ বলে উঠল, কাণ্ডটা কি আজ না করলেই নয়? খুব অনুনয়ে সুরে বলল কথা। এরকম চূড়ান্ত সময়ে শোনার দরুন বুকটা ধড়াস করে উঠল পবনের। তাড়াতাড়ি নিজের চারপাশটা দেখল, কেউ কোথাও নেই। ঝোপটাও এমন কিছু ঘন নয়। ভিতর দিয়ে সত্য আলো জ্বলে ওঠা উদয়পুর স্টেশন দেখা যাচ্ছে। সবে যখন ভাবছে হয়তো শোনার ভুল, তখনই আবার সেই গলা, আর কটা দিন দেখলে হয় না? যদি উপায় কিছু একটা বের হয়। এবার বেশ খাপড়ে গেল পবন। চিনচি সুরে জানতে চাইল, কে আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? যে কাণ্ডটা তুমি ঘটাতে যাচ্ছিলে তারপরেই আমাকে দেখতে পেতে, মানে ভূত। অন্য সময় হলে কথাটা শুনে গায়ে কাঁটা দিত পবনের। এখন মনে হচ্ছে কোনো আত্মীয় বুঝি স্টেশন থেকে নিতে এসেছে। সত্যি একটু পরে সেও তো ভূত হয়ে যাবে। আওয়াজের দিকে তাকিয়ে পবন বলল, তা হঠাৎ এখানে কি মনে করে? একেবারে মোক্ষম সময় এসে হাজির। কিছুই না, যাচ্ছিলাম
কালনায় যাত্রা দেখতে। জ্যান্ত থাকতে এই লাইন দিয়ে তো ট্রেনে করে যেতাম, এটাই আমার চেনা রাস্তা। তা দেখি তুমি এখানে ওত পেতে বসে আছো, বুঝলাম মাথায় কোনো কুমতলব আছে, তাই দাঁড়িয়ে গেলাম। এখন বলো তো, কিসের এত দুঃখ তোমার? ট্রেনটা এসে পড়ল। ঝোপঝাড়ে কাঁপন ধরিয়ে ঝমঝম করে চলে গেল স্টেশনের দিকে। বিষম বিরক্ত হয়ে পবন বলল, দূর, দিলেন তো চান্সটা মিস করি। আমার মেলা দুঃখ, শুনতে শুনতে আপনার ঘুম পেয়ে যাবে। না না, আরে আমাদের ঘুম বয়ে কিছু নেই, তুমি বলো, চান্স আরো পাবে, এটাই লাস্ট ট্রেন নয়। রেলের পাথরের উপর বসে পড়ল পবন। তাদের লাইনে ট্রেন কম, পরে লোকাল অনেক দেরিতে। সামনে কেউ বসে আছে ধরে নিয়ে পবন বলে যেতে থাকলো তার দুঃখ। প্রতিটি বাক্যের শেষে শূন্য থেকে উচ্চারিত হয়, আচ্ছা, তাই তো। মনের কথা বলতে বলতে একটা প্রশ্ন মাথায় এলো পবনের। জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো নাকে সুরে কথা বলছেন না? সন্ধ্যের অন্ধকার বলে উঠল, হ্যাঁ, সব ভূত বলে না। যারা বেঁচে থাকতে লেখা বা বলার সময় চন্দ্রবিন্দু প্রয়োজন মতো ব্যবহার করেনি, অথবা ভুল জায়গায় করেছে, সেই চন্দ্রবিন্দুগুলো মৃত্যুর পর তাদের নাকে এসে জমা হয়। খবরটা জেনে খানিক আশ্বস্ত হলো পবন। পড়ালেখার পাঠ যেহেতু তার কম, চন্দ্রবিন্দুর ভুল বেশি হয়নি। আর কথা সে অল্পই বলে। মরার পর তাকে বিচ্ছিরি ভাবে খোনা সুরে কথা বলতে হবে না। দুঃখের বৃত্তান্ত শেষ করে লম্বা শ্বাস ফেলল পবন। আপনি বলুন, এরপর কি কারো আর বেঁচে থাকতে ইচ্ছে করে? অশরীরী সহানুভূতির গলায় বলল, সে অবশ্যই ঠিক, তবে আমাকে সব বলতে পেরে একটু হালকা বোধ করছে তো? তা করছি বলে আকাশের দিকে তাকালো পবন। একটা দুটো করে তারা ফুটেছে, সরু ফালির মতো চাঁদ। কৃষ্ণপক্ষ চলছে। নিশ্চয় একটু খিদে পাচ্ছে, যা কিছু খাও আগে। অশরীরীর গলায় বড় ভাইয়ের আন্তরিকতা। পবন বলল, পয়সা কই? দুটো কয়েন মিলিয়ে 3 টাকা পকেটে ছিল, একটু আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। ও কোনো ব্যাপার না, উঠে দাঁড়াও। যেভাবে ওই কয়েন দুটো ছুঁড়ে দিলে, একটা পাথর নিয়ে সেভাবে ছোড়ো। উঠে দাঁড়ালো পবন। বুদ্ধিটা খারাপ নয়। অশরীরীর কথা মতো কাজ করলো সে। তারপর ঢাল বেয়ে নেমে এলো পাথরের কাছে। ও মা, একটু দূরে শুয়ে আছে দুটো কয়েন। কেমন যেন অভিমানী লাগলো তাদের। কানের কাছে ফের ওর গলা। কি খেতে ইচ্ছে করছে? একটু ভেবে পবন বলল, ভক্তিপালের জিলিপি, কিন্তু 3 টাকায় তো দুটোর বেশি হবে না। এক কাজ করো, স্টেশনের টিকিট কাউন্টারের কাছে যাও, ওখানে টাকা করে লেনদেন হয়। লোকের হাত ফসকে মাটিতে কিছু পড়ে থাকলেও থাকতে পারে। ভূত যখন বলছে, একটা মানে আছে নিশ্চয়ই। পবন দেরি না করে পা চালালো টিকিট ঘরের উদ্দেশ্যে। যত সহজে পাওয়া যাবে ভেবেছিল তা হয়নি।
বিস্তর খুঁজে একটা ঠোঙার নিচে 5 টাকার কয়েন পেয়েছে পবন। ভাগ্যিস টিকিট কাটার ভিড় তেমন ছিল না, থাকলেও সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির জন্য প্রশ্নের মুখে পড়তে হতো। পবন এখন মিষ্টির দোকানের বাইরের বেঞ্চে। শেষ কবে এদের জিলিপি খেয়েছে মনে পড়ে না, ভাতের জোগাড় করতে হিমশিম খেতে হয়। দোকানের সামনে ভক্তিপাল নিজের হাতে জিলিপি ভাজছে, আকশি দিয়ে তুলে চুবিয়ে দিচ্ছে রসি। এই জিলিপি যে একবার খাবে জীবন ভর ভুলতে পারবে না। 8 টাকারই অর্ডার দিবে কিনা ভাবছে পবন। দেখা গেল উনি সঙ্গ ছাড়েননি, নির্দেশ দিলেন 2 টাকা পকেটে রেখে অর্ডার দাও। ঘাড় হেলিয়ে পবন তাই করলো। হাতে শালপাতা ভর্তি জিলিপি, দুটো খাওয়া হয়ে গিয়েছে। রস গড়াচ্ছে ঠোঁটের কষ বেয়ে। চেটোর উল্টো পিঠ দিয়ে মুছতে গেল পবন। কেমন লাগছে? আবার তার গলা, দারুণ দারুণ। মুখে খাবার থাকা দরুন উচ্চারণ জড়িয়ে গেল পবনের। উনি বললেন, বেঁচে আছো বলেই তো এর স্বাদ পাচ্ছ, আমাদের তো এসবের আয়োজন দেখেই সান্ত্বনা পেতে হয়। ভূতের দুঃখে দুঃখিত হয়ে 2 বার সমর্থন সূচক ঘাড় নাড়ল পবন। ইচ্ছে থাকলেও জিলিপির ভাগ দেওয়ার উপায় নেই, খাওয়া শেষ। শালপাতাটা ফেলতে মায়া হচ্ছে। উনি জানতে চাইলেন, কার কথা মনে পড়ছে বেশি? পবন বলল, ছেলে বউয়ের। অনেকবার ভেবেছি ওদের একবার ভক্তিপালের জিলিপি খাবো, হয়েই ওঠেনি। আরে হবে, সবই হবে। এবার তুমি স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাও, পল্টু দোকান থেকে লটারি টিকিট কেনো একটা। দাদা, নম্বর কি হবে? ভূত দাদার কাছ থেকে টিপস চাইলো পবন। বেঞ্চে আরেকটা লোক বসেছিল। পবনকে নিজের মনে বকতে দেখে সরে গেল ভয় পেয়ে। পবনের এসবে এখন কোনো ভ্রুক্ষেপ নেই, ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে। অশরীরী বললেন, নম্বরের প্রথম সংখ্যা 2, শেষে 8 দেখে টিকিট কিনবে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলে পবন দৌড় লাগালো উদয়পুর স্টেশনের দিকে। মধ্যে 7 দিন কেটে গেল। পবন নিয়মিত লক্ষ্মী মাসির থেকে শাক নিয়ে বাজারে বসেছে, অপেক্ষা করেছে এই দিনটার জন্য। লটারির রেজাল্ট বেরোবে আজ। দুপুরের দিকে প্ল্যাটফর্ম ফাঁকা থাকে। পবন টিকিটটা দোকান দিয়ে অন্যমনস্কতার ভান করছে। আর চোখে দেখে নিয়েছে এই রেজাল্ট ছাপা কাগজ বের করেছে পল্টু। পবন শিওর পল্টু এক্ষুনি চেঁচিয়ে উঠবে, আরে পবন, হ্যাঁ তুই তো ফার্স্ট প্রাইজ মেরে দিয়েছিস। ভূতের কথা মতো টিকিট কেটেছে পবন। প্রাইজ না এসে যাবে কোথায়? কিন্তু কি হলো, পল্টু কোনো সাড়া শব্দ করছে না কেন? দোকানের দিকে পবন দেখলো টিকিটে পেনের ঢেড়া মারছে পল্টু। এগিয়ে গেল টিকিট, ঠান্ডা গলায় বলল, লাগেনি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না পবনের। টিকিটটা ফেরত নিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। ভূত দাদা খামোকা ফলস মেরে দিল। গরিব দুঃখীকে নিয়ে তামাশা। কে মন ভেঙে গেল? সেই গলা আবার। দোকান ছেড়ে খানিকটা এগিয়ে এসেছিল পবন। দাঁড়িয়ে পড়ে শূন্যের উদ্দেশ্যে বলল, ভাঙবে না মন, আপনি তো একবারে মামুলি ভূত মশাই।
পরামর্শ কাজেই লাগে না। কোন টিকিটে প্রাইজ পাবে ভূতের ঠাকুর দাদাও বলতে পারবে না। আমি তোমাকে টিকিট কিনতে বলেছিলাম অন্য উদ্দেশ্যে। শুনি উদ্দেশ্যটা, পবন বলল। ফটফটে রোদের মধ্যেই ভেসে উঠল কথা। এই কটা দিন নিশ্চয়ই তোমার খুব ভালো কেটেছে, ভেবেছো প্রাইজ লাগবে। টাকাগুলো নিয়ে কি করবে? মোটামুটি একটা পরিকল্পনাও করে ফেলেছ, ছেলে বউকে এটা সেটা কিনে দেবে। কথার মাঝে পবন বলে উঠল, তাতে আর লাভ কি, সেই তো আগের অবস্থায় ফিরে এলাম। না না, আসনি। এই সপ্তাহটায় তুমি একবারও ভাবনি জীবনটা রাখবে না? প্রাইজ নিয়ে অনেক স্বপ্ন দেখেছো, মরে গেলে স্বপ্নগুলো কি আর দেখা হতো না? ভূত কখনো স্বপ্ন দেখে না, ভবিষ্যৎকে আড়াল করে থাকে বর্তমান। শেষ কথাটা পবনের পক্ষে খুব ভারী হয়ে গেল, তবে যুক্তিটা মোটামুটি সে ধরে নিয়েছে। অশরীরী এবার বললেন, যাকে ও সব ছাড়ো, লটারির প্রাইজ কোটিতে একজন পায়। এখনই ওই যে দেখো, আপ প্ল্যাটফর্মে এই মাত্র যে গাড়িটা গেল, মালপত্র সমেত এক বৃদ্ধ নেমেছেন। কুলি খুঁজছেন উনি। তোমাদের চিম্মারা উদয়পুর স্টেশনে কুলি পাওয়া তো দুষ্কর। তুমি যাও, মালপত্র বয়ে রিক্সায় তুলে দিয়ে এসো, কিছু রোজগারও তো হয়ে যেতে পারে নাকি? ভূতদার কথা মতো সবই করলো পবন। উদয়পুর স্টেশনে ওভারব্রিজ নেই। মাল কাঁধে নিয়ে বৃদ্ধ মানুষটিকে ধরে ধরে রেল লাইন পার করালো। রিক্সায় উঠে বৃদ্ধ, বাবা দীর্ঘজীবী হও বলে চলে গেলেন। হতাশ হয়ে রিক্সা চলে যাওয়া দেখছে পবন। আবার উনি পাশে, আরে মন খারাপ করো না, বয়স্ক মানুষের আশীর্বাদ পাওয়াটাও তো কম কথা নয়। বিরক্তির চোটে রাস্তায় ডান পা ঠুকলো পবন, ধুলো উঠল। বলল, আশীর্বাদ দিয়ে কি আমার পেট ভরবে? এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আগেই পেটের কথা ভাবো কেন? কাজ খোঁজো, কাজ, হাঁটতে থাকো, কিছু না কিছু পেয়ে যাবে। হাঁটা ছাড়া এখন কি বার করার আছে? মাইল দুয়েক হেঁটে ফেললো পবন। হঠাৎ পেল কাজের গন্ধ। রাস্তার ধারে দোতলা বাড়িতে আলমারি তোলা হচ্ছে। দরকারের তুলনায় লোক কম, সুবিধা করতে পারছে না ওরা। পবন এগিয়ে গেল, 50 টাকা হাতে এলো। খুশি হয়ে দিল বাড়ির মালিক। পবন ভাবলো, টাকাটা থাক, কাল লক্ষ্মী মাসির শাক ছাড়াও কিছু সবজি নিয়ে বসবো। পবনের অবস্থা এখন ফিরে গিয়েছে। সেই 50 টাকা সবজি বিক্রি করে লাভ হয়েছিল 30 টাকা। পরের দিন 80 টাকা সবজি নিয়ে বসেছিল, লাভ হলো আরো। এভাবে কবে থেকে যেন তার ব্যবসাটা দিব্যি চলতে শুরু করেছে। দুপুরে বাজার উঠে যাওয়ার পর অযথা বসে থাকে না, কাজ খুঁজতে বেরোয়। একটা না একটা জুটেই যায়। কারো গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, ঠেলে দিয়ে পেয়ে যায় 10-20 টাকা। কখনো হয়তো ঢুকে পড়ে কোনো ক্যাটারিং এর দলে, ভালো খাওয়া টাকা দুই পায়। কখনো বা পুকুরে ডুবে খুঁজে দিল গৃহস্থের ঘটি, বাটি, গয়না। এরই মধ্যে একদিন দাড়ি কেটে হাতে এক বাক্স সন্দেশ নিয়ে পৌঁছে গিয়েছিল শ্বশুর বাড়ি।
ফেরত নিয়ে এসেছে ছেলে বউকে। এখন আর কোনো অভাবই নেই তার। আজ ঘটনাচক্রে সারা বিকেল ঘুরে কোনো কাজ পায়নি পবন। তাতে পরোয়া নেই, হাতে টাকা আছে যথেষ্ট। কাজ করার জন্য মনটা সব সময় উসখুস করছে। এই যা, সন্ধে নেমে গিয়েছে, সরকার বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছি। ভূতদার কথা আজ বড্ড মনে পড়ছে। সেই যে হাঁটতে পাঠালেন, আর দেখা করেননি। এখন তাকে প্রয়োজন নেই পবনের, তবু গলাটা ফের শুনতে ইচ্ছে করছে। ভূতদার কথা ভাবতে কি চোখ গেল রেল লাইনের ধারের কোনাটায়। কি ব্যাপার, গাছগুলো দুলছে কেন? হাওয়াও নেই, ট্রেনও তো যায়নি। সন্দেহ দূর করতে ঢাল বেয়ে ঝোপঝাড়ের কাছে উঠে এলো পবন। এ কি, একটা লোক হাঁটু মুড়ে লাইনের দিকে তাকিয়ে বসে আছে। দূরের বাঁকে ট্রেনের আবছা হেডলাইট। লোকটির দিকে তাকিয়ে পবন বলল, আরে কাণ্ডটা কি আজ না করলেই নয়। চমকে উঠে দাঁড়ালো লোকটা। পবন এগিয়ে দুঃখী মানুষটার কাঁধে হাত রাখলো। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।